than distal weakness. লোয়ার লিম্বে ইনভলভমেন্ট হবে এবং প্রক্সিমাল গ্রুপ অফ মাসেলকে প্রিডমিনেন্টলি ধরবে এবং সাবসিকুয়েন্টলি আপার লিম্ব ইনভলভ করবে, যে কারণে এই ডিজিজটাকে আমরা বলতেছি অ্যাসেন্ডিং টাইপ অফ প্যারালাইসিস, যে লোয়ার লিম্ব থেকে শুরু হবে আলটিমেটলি আপার লিম্বে ইনভলভ করবে। তাই এই টাইপ অফ প্যারালাইসিসকে বলে অ্যাসেন্ডিং টাইপ অফ প্যারালাইসিস। অনেক সময় অনেক টিচার আপনাদের বলবে অ্যাসেন্ডিং টাইপ অফ প্যারালাইসিস করে কোনটি, তাইলে এটা হচ্ছে ভুল এনভারে। তাহলে অ্যাসেন্ডিং কেন? লোয়ার লিম্ব থেকে শুরু হয়েছে, দেন ফলোড বাই আপার লিম্ব ধরছে। আবার চারটি লিম্ব একসাথেও ধরতে পারে না তা না, কিন্তু টিপিক্যাল প্রেজেন্টেশন হচ্ছে লোয়ার লিম্ব ইনভলভ করে দেন আপার লিম্ব ধরে। তাইলে লোয়ার লিম্বে ধরলো প্রক্সিমাল, লোয়ার লিম্ব ইনভলভমেন্ট হবে, প্রক্সিমাল প্রিডমিনেন্ট থাকবে, সাবসিকুয়েন্টলি আপার লিম্ব ধরবে। তাহলে একটা আছে এই জায়গায়, তাহলে এই মাসেল স্কেলিটাল মাসেল, যে এই স্কেলিটাল মাসেলকেই মেনলি ধরে এবং এই ইনভলভমেন্টটা কি হবে? ইউজুয়ালি সিমেট্রিক্যাল ইনভলভমেন্ট হবে। ইউজুয়ালি সিমেট্রিক্যাল ইনভলভমেন্ট, দুই লিম্বে একই পরিমাণে উইকনেস থাকবে, সিমেট্রিক্যাল ইনভলভমেন্ট। এর সাথে আর কি ইনভলভমেন্ট থাকে? তাহলে একটা স্কেলিটাল মাসেলের উইকনেস থাকলো, এর সাথে ক্লিনিক্যাল প্রেজেন্টেশন ইনিশিয়ালি থাকে, যেহেতু রুট ধরে রেডিকল ইনভলভ করে, এই পেশেন্টের ইউজুয়ালি প্রেজেন্টেশন নেক পেন থাকে, ব্যাক পেন থাকে, আপনার সিভিয়ার ব্যাক পেন থাকে। সাবসিকুয়েন্টলি প্যারালাইসিস যখন হয় তখন মায়ালজিয়া থাকে, মাসেল পেন থাকে, অথবা এই যেটা আমরা বলছি স্পাইনাল নার্ভ কি কম্বাইন্ড, এই জায়গায় মোটর সেন্সরি কম্বিনেশন থাকে। তাইলে এই সময় এই জায়গায় সেন্সরি সিমটম থাকে। এই ডিজিজে বলা আছে প্রিডমিনেন্টলি মোটর নিউরোপ্যাথি, কিন্তু এই জায়গায় সেন্সরি সিমটম থাকে, ইউজুয়ালি ডিজিজেতে থাকে। তাহলে সেন্সরি সিমটম থাকে, ডেফিনেট সেন্সরি ফাইন্ডিংস থাকে না, কিন্তু সেন্সরি সিমটম থাকে। তাহলে একটা হচ্ছে আমার ব্যাক পেন হইলো, নেক পেন হলো, শোল্ডার পেন হইলো, এরকম একটা পেন থাকবে। ফলোড বাই হচ্ছে একটা উইকনেস আসবে। উইকনেসটা কোথায় ধরবে? লোয়ার লিম্বকে ধরবে, প্রিডমিনেন্টলি প্রক্সিমাল ধরবে, সাবসিকুয়েন্টলি আপার লিম্ব ধরবে। এর সাথে একটা সেন্সরি কমপ্লেন থাকবে, কিন্তু ডেফিনেট সেন্সরি সাইন, সাবসিকুয়েন্টলি ক্লিনিক্যাল ডেফিনেট সেন্সরি সাইন থাকবে না। তাহলে একটা কম্পোনেন্ট গুলো হচ্ছে আমার যে মোটর সাথে সাথে সেন্সরি ইনভলভমেন্টের একটা কম্পোনেন্ট। এর সাথে কমনলি কি থাকে? ক্রেনিয়াল নার্ভের ইনভলভমেন্ট থাকে। ক্রেনিয়াল নার্ভের বেসিক্যালি 1-2 ছাড়া বাকিগুলো কি পেরিফেরাল টাইপ অফ নার্ভ, পেরিফেরাল টাইপ অফ। তাহলে এই যে ক্রেনিয়াল নার্ভের ইনভলভমেন্ট থাকে, কমন ক্রেনিয়াল নার্ভের ইনভলভমেন্টের মাঝে আমাদের এই থাকে আছে ফেশিয়াল নার্ভের ইনভলভমেন্ট কমন থাকে। ইউজুয়ালি বাইল্যাটারাল ফেশিয়াল প্যারালাইসিস করে, ডাইফেশিয়াল প্যারালাইসিস বলে আর কি। ইউজুয়ালি বাইল্যাটারাল ফেশিয়াল প্যারালাইসিস থাকে, অকুলার ইনভলভমেন্ট থাকে, এক্সট্রাঅকুলার মাসেলের ইনভলভমেন্ট থাকে, অনেক সময় ইসে বালবার মাসেল, বালবার যে ক্রেনিয়াল নার্ভগুলো আছে, এই ক্রেনিয়াল নার্ভে ইনভলভমেন্ট। তাইলে একটা আছে স্কেলেটাল মাসেলের, স্পাইনালের স্কেলেটাল ইনভলভমেন্ট গেল, সাথে ক্রেনিয়াল নার্ভে ইনভলভমেন্ট গেল। ক্রেনিয়াল নার্ভে ইনভলভমেন্টের মধ্যে বালবার গ্রুপ অফ নার্ভ গেল, সাথে ফেশিয়াল নার্ভ, আর আছে অকুলার নার্ভ। তাহলে এর মধ্যে কমনলি কোনটা থাকে? কমনলি থাকে হচ্ছে আমার ফেশিয়াল নার্ভ। আর বালবার মাসেলের ইনভলভমেন্ট মধ্যে ডেঞ্জারাস জিনিসটা আছে, এই মাসেল ইনভলভমেন্ট থাকলে ইউজুয়ালি অ্যাসপিরেশন এবং রেসপিরেটরি প্যাটার্ন মেনটেন করা হয়, এই পেশেন্টের ডিফিকাল্ট হয়, তার মানে প্রগনোসিস তাদের ক্ষেত্রে খারাপ হয়। তাহলে একটা ক্রেনিয়াল নার্ভে ইনভলভমেন্ট থাকতে পারে। আর একটা পার্ট হচ্ছে একটা মেজর গ্রুপে কোনো জায়গায় বলে 30%, কোনো জায়গায় বলে 50% পেশেন্টের ক্ষেত্রে অটোনমিক ইনভলভমেন্ট থাকে। অটোনমিক ইনভলভমেন্ট, তাহলে আমরা তিনটা ইনভলভমেন্ট পাইলাম। একটা হচ্ছে স্পাইনাল নার্ভে ইনভলভমেন্ট পাইলাম, ক্রেনিয়াল নার্ভে ইনভলভমেন্ট পাইলাম, সাথে আছে অটোনমিক ইনভলভমেন্ট। অটোনমিক ইনভলভমেন্ট হলে তাইলে কি ভ্যাসোমোটর আনস্টেবিলিটি হয়। অটোনমিক ইনভলভমেন্ট হচ্ছে ভ্যাসোমোটর আনস্টেবিলিটি হবে। তার ক্ষেত্রে কি হবে? আমাদের ডিফারেন্ট টাইপ অফ অ্যারিথমিয়া হইতে পারে, ব্র্যাডি অ্যারিথমিয়া হইতে পারে, ট্যাকি অ্যারিথমিয়া হইতে পারে, তাহলে ডিফারেন্ট টাইপ অ্যারিথমিয়া ডেভেলপ করতে পারে। প্রেশারের ক্ষেত্রে কি হয়? ফ্লাকচুয়েটিং ব্লাড প্রেশার থাকে, তো একটা হাইপোটেনশন হইতে পারে, অ্যাকুট হাইপার টেনশন হতে পারে। তাইলে এই তাইলে আমাদের এই অটোনমিক ইনভলভমেন্টের পেশেন্টের ক্ষেত্রে, তাহলে এই পেশেন্টের আমাদের ইউজুয়ালি প্রগনোসিস খারাপ থাকে, কারণ অটোনমিক ইনভলভমেন্ট এই যেহেতু আনস্টেবল থাকে, অ্যারিথমিয়া হতে পারে, ব্লাড প্রেশারের ফ্লাকচুয়েশন হতে পারে, কার্ডিয়াক হতে পারে। তাহলে এটা একটা মেজর কজ অফ মর্টালিটি, মরবিডিটি আমাদের জন্য হতে পারে, একটা যে পেশেন্টের এই অটোনমিক ইনভলভমেন্ট থাকে। তাইলে আমরা এই
ক্লিনিক্যাল ফিচারকে এইভাবে আমরা মনে রাখার চেষ্টা করব যে একটা স্পাইনাল নার্ভের কত মোটর ইনভলভমেন্ট হবে, মোটর ইনভলভমেন্ট হলে কোথায় হবে, লোয়ার লিম্বে ইনভলভমেন্ট হবে, প্রক্সিমাল প্রিডোমিনেন্ট ইনভলভমেন্ট হবে, রাদার দেন ডিস্টাল ইনভলভমেন্ট হবে, সেন্সরি কমপ্লেন থাকবে, কিন্তু এক্সামিনেশনে আমরা সেন্সরি ফাইন্ডিংস পাবো না, ডেফিনেট সেন্সরি পাবো না। অত যদিও আমরা পাই তাহলে সেই ক্ষেত্রে পাবো পোস্টাল কলাম সাইন সিমটম পাবো, এটা হচ্ছে ভাইব্রেশন, পজিশন, এইগুলো কিছু ফাইন্ডিংস আমরা পাইতে পারি, কিন্তু ডেফিনেট কোনো লেভেল পাবো না। আর এর সাথে কি থাকে, ক্রেনিয়াল নার্ভ ইনভলভমেন্ট থাকে। ইউজুয়ালি যদি কর্ডিক প্যারিসিস আছে, বাইল্যাটারাল ফেশিয়াল ক্ষতি আছে, তাহলে আমরা ধরে নিতে পারি ক্লিনিক্যালি যে এটা জিবিএস এইরকম। তাহলে ক্রেনিয়াল নার্ভ ইনভলভমেন্ট কমন থাকে ফেশিয়াল নার্ভ, অকুলার নার্ভ এন্ড লাম্বার মাসল। একটু মিউট করে নেন। আচ্ছা, আর অটোনমিক ইনভলভমেন্ট আছে, যে পেশেন্টের অটোনমিক ইনভলভমেন্ট থাকে সেটা হচ্ছে আমাদের ক্ষেত্রে এটা একটা মানে ব্যাড প্রগনোস্টিক সাইনের মধ্যে হয়। অটোনমিক ইনভলভমেন্টের মধ্যে কি হয়, একটা অ্যাকিডমিয়া হয়, একটা আছে প্রেসার রিলেটেড ফ্লাকচুয়েশন, হাইপোটেনশন হতে পারে, হাইপারটেনশন হতে পারে। যেমন অ্যাকুট হাইপারটেনশনের ওয়ান অফ দ্য কজ হচ্ছে জিবিএস, অ্যাকুট হাইপারটেনশনে। তাহলে ক্লিনিক্যাল প্রেজেন্টেশনে কমপ্লেন সম্পর্কে এরকম থাকে। এখন আমরা এইরকম তাইলে লোয়ার মোটর টাইপ অফ উইকনেস তো অনেক ডিজিজ আছে, নিয়ে আসতে পারে আপনাদের, যেমন ডিপথিরিয়া আছে, পলিমাইলাইটিস আছে, বোটুলিজম আছে, তারপরে এসএলই, অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম, অনেক কারণে হতে পারে। তাইলে এই জিবিএস এর স্পেশালিটি যেটা দিয়ে আমরা ওইগুলোর থেকে ক্লিনিক্যালি ডিফারেন্সিয়েট করতে পারি। তাহলে একটা তো বলছি আমরা এটা সিমেট্রিক্যাল ইনভলভমেন্ট থাকবে, ইউজুয়ালি অ্যাসিমেট্রি থাকবে না। সবচেয়ে প্যাথোগনোমালিক বা হলমার্ক সাইন হচ্ছে এইরকম উইকনেস আছে, সাথে ডিফিউজ অ্যাটেনুয়েশন অফ দ্য ডিপ টেন্ডন রিফ্লেক্স অর রিফ্লেক্সিয়া থাকে। তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট সাইন হচ্ছে ডিমিনিশড টেন্ডন রিফ্লেক্স অর রিফ্লেক্স অফ দ্য রিফ্লেক্স হবে, এটা ডিফিউজ, মানে আমরা যতগুলো রিফ্লেক্স দেখতে যাবো সব জায়গায় এরকম থাকে। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট। তাহলে আমরা ওই যে এক্সামিনেশনে যে আমাদের ক্যাটাগরাইজেশন থাকবে উইকনেসটাকে পাওয়ার, যেমন পাওয়ার কত আছে, কোন জায়গায় প্রিডোমিনেট, যেমন আমরা হিস্ট্রিতে বললাম সেইগুলোকে লেভেল করবে। একটা সেম টাইম ইম্পর্টেন্ট একটা ফাইন্ডিং আমাদের থাকবে ডিফিউজ রিফ্লেকশন। তাহলে শর্ট ডিউরেশন অফ উইকনেস সাথে ডিফিউজ রিফ্লেকশন। তাহলে শর্ট ডিউরেশন এটা কতদিন, আমরা ইউজুয়ালি 48 আওয়ার্স এর মধ্যে থেকে শুরু হয়, এবং এটা দেখা যায় এই প্রোগ্রেশনটা কতদিন হতে পারে, আপ টু 4 উইকস। 4 উইকস এর পরে যদি প্রোগ্রেশন হয় তাহলে লেস লাইকলি জিবিএস অন্য ইসে চলে যাবে। তাহলে 4 উইকস এর মধ্যে এটা প্লাটু ফেজে চলে যায়। একটা প্লাটো ফেজ আছে, তাহলে একটা ডিউরেশন কি এটা, তাহলে 4 উইকস এর মাঝে এইরকম একটা সিমেট্রিক্যাল টাইপ অফ উইকনেস এর লোয়ার মোটর টাইপ অফ উইকনেস আছে, সাথে আছে ডিফিউজ রিফ্লেক্সিয়া আছে, এর সাথে ক্রেনিয়াল নার্ভ ইনভলভমেন্ট আছে কি নাই, অথবা অটোনমিক ইনভলভমেন্ট আছে কিনা, সেন্সরি ইনভলভমেন্ট লেস অবভিয়াস, এইরকম যদি থাকে তাইলে এই ক্লিনিক্যাল প্রোফাইল আসছে আমাদের জিবিএস এর সাথে, একেবারে টিপিক্যাল জিবিএস পেশেন্টের সাথে আমাদের এটা ফিট করতে। এখন এই সব ক্লিনিক্যাল ফিচার থেকে আমরা জিবিএস কে কয়েকটা ক্লাসিফিকেশন আমরা নিয়ে আসতে পারি। যেমন জিজ্ঞেস করতে পারে আপনাদের, অনেকগুলো ক্লাসিফিকেশন আছে, সবগুলো আপনাদের কিছু ক্লাসিফিকেশন এই আমরা কমনলি 4টে ক্লাসিফাই করি। 4টে ক্লাসিফিকেশনের জন্য এই ক্লিনিক্যাল প্রোফাইলের সাথে আমাদের লাগে আসছে ইলেকট্রোফিজিওলজিক্যাল স্টাডি ফাইন্ডিংস লাগে। তাহলে আমরা নামগুলো অন্তত জানি। একটাকে বলে AIDP, অ্যাকুট ইনফ্লামেটরি ডিমাইলিনেটিং পলিনিউরোপ্যাথি। অ্যাকুট ইনফ্লামেটরি, যার মানে আমরা জিবিএস এর প্রথম যে নামটা বলছিলাম ওই নামের সাথে এটা সম্পর্কিত, অ্যাকুট ইনফ্লামেটরি ডিমাইলিনেটিং পলিনিউরোপ্যাথি, এটা হচ্ছে সবচেয়ে কমন ফর্ম। আর একটা আছে আমান, AMAN, আমান, অ্যাকুট মোটর নিউরনাল, তাহলে আমান। আর একটা আছে আমসানে আছে মোটর এবং সেন্সরি ডিমাইলিনেটিং পলিনিউরোপ্যাথি, আমসান। তাহলে একটা আছে AIDP, একটা আমান, একটা আমসান, আর একটা আছে মিলার ফিশার ভেরিয়েন্ট। তাইলে
আপনার তিনটা থাকতেছে হচ্ছে পেরিফেরাল নার্ভের সাথে, আর মিলার ফিশার ভেরিয়েন্টটা যাচ্ছে হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সাথে রিলেটেড। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সাথে রিলেটেড, যে জায়গা অ্যাটাক্সিয়া প্রিডমিনেন্ট থাকবে, অপথলমোপ্রেসিস থাকবে, আপনার এই জায়গা মোটর উইকনেস থাকবে না, মোটর উইকনেস থাকবে না, কিন্তু ডিফিউজ অ্যারিফ্লেক্সিয়া থাকবে। তাহলে আপনার যদি ক্লাসিফিকেশন জিজ্ঞেস করে, তাহলে ক্লাসিফিকেশনে এই চারটে আরো ক্লাসিফিকেশন আছে, সেগুলো আপনার লাগবে না। এআইডিবি, আমান, আমসান, মিলার ফিশার ভেরিয়েন্ট। তাহলে আমরা এই পেশেন্টকে ডায়াগনোসিস কখন আমরা ডায়াগনোস্টিক কিছু ফাইন্ডিং কখন আমরা ডায়াগনোসিস কি করতে পারবো, ডায়াগনোসিস তাহলে ডায়াগনোসিসে যার জন্য আমাদের লাগবে এই যে ইনভলভমেন্ট থাকবে, মোটর ডিউরেশন কি হতে হবে, লেস দ্যান 4 উইক হতে হবে, লেস দ্যান 4 উইক। এর সাথে কি আমার এই যে ডিফিউজ অ্যারিফ্লেক্সিয়া থাকতে হবে, এর সাথে আছে এক্সক্লুশন অফ এই টাইপের ডিজিজ করে সেই ডিজিজ গুলো নাই, যেমন কি বললাম আমরা ডিপথেরিয়া বললাম, পোলিওমাইলাইটিস বললাম, বোটুলিজম বললাম, এসএলই বললাম, বা অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম বললাম, এইচআইভি বললাম, এই জাতীয় কোনো ডিজিজ নাই। এই রকম একটা প্রোফাইল। এর সাথে কি থাকবে, এর সাথে এই যে ইনভলভমেন্ট হয়েছে এটা রিলেটিভলি সিমেট্রিক্যাল থাকতে হবে। যদি গ্রস অ্যাসিমেট্রি হয় তাহলে লেস লাইকলি আসতে জিবিএস, তাহলে এই জায়গায় একটা সিমেট্রিক্যাল একটা থাকতে হবে, সিমেট্রি থাকতে হবে। এর সাথে অটোনমিক ইনভলভমেন্ট থাকতে পারে, ক্রেনিয়াল নার্ভের ইনভলভমেন্ট থাকতে পারে। আমরা যদি এই পেশেন্টের সিএসএফ স্টাডি করি তাহলে সেই ক্ষেত্রে অ্যালবুমিনো সাইটোলজিক্যাল ডিসোসিয়েশন পাবো। দ্যাট ইজ হচ্ছে আমরা যদি সিএসএফ স্টাডি করি তাহলে সিএসএফ স্টাডি করলে আবার সিএসএফ আমরা ইনভেস্টিগেশন পার্টে বলবো যে সিএসএফ কিভাবে কখন করবো কি পাবো। তাহলে সিএসএফ স্টাডিতে বলবো হচ্ছে টিপিক্যাল ফাইন্ডিং হচ্ছে অ্যালবুমিনো সাইটোলজিক্যাল ডিসোসিয়েশন, দ্যাট ইজ হচ্ছে অ্যালবুমিন বাড়বে কিন্তু সেল কাউন্ট বাড়বে না। এর কারণ কি, যে আমাদের এই জায়গায় যেহেতু ইনফ্লামেশন হবে, সাবএরাকানাইড স্পেসে যেহেতু রেডিকেল হবে, এইটা এই পার্টটা কি সাবএরাকানাইড স্পেসের মাঝেই থাকে অলমোস্ট। তাহলে এই জায়গায় এই যে ইনফ্লামেশন কারণে অ্যালবুমিনের পরিমাণ বাড়বে কিন্তু ওই পরিমাণ সেল কাউন্ট বাড়বে না, এটিকে বলে অ্যালবুমিনো সাইটোলজিক্যাল ডিসোসিয়েশন। এটা আপনাদের ইনভেরিয়েবলি পরীক্ষায় জিজ্ঞেস করে যে জিবিএস পেশেন্টে সিএসএফ করলে কি পাবে। তাহলে অ্যালবুমিনো সাইটোলজিক্যাল ডিসোসিয়েশন মানে হচ্ছে অ্যালবুমিন বাড়বে, সেল কাউন্ট নরমাল থাকবে, অলমোস্ট নরমাল থাকবে। যদি বাড়ে সেই ক্ষেত্রে লেস দ্যান 50, ইউজুয়ালি লেস দ্যান 50 থাকবে, এইরকম থাকবে অ্যালবুমিনো সাইটোলজিক্যাল ডিসোসিয়েশন। আর যদি আমরা এটাকে এই পেশেন্টকে যদি ইএমজি করি এবং এনসিএস করি, মানে নার্ভ কোনো ইলেকট্রোফিজিওলজিক্যাল স্টাডি বলে, যদি আমরা ইলেকট্রোফিজিওলজিক্যাল স্টাডি করি তাহলে এই পেশেন্টের ক্ষেত্রে আমরা কি পাবো, আমরা বলছি যেহেতু ডিমাইলিনেশন হবে, প্রিডমিনেন্ট ডিমাইলিনেশন, তাহলে ডিমাইলিনেশন হইলে কি কন্ডাকশন ভেলোসিটি কমে যাওয়া। তাহলে এই জায়গায় কি হবে, এটা ল্যাটেন্সি, একটা নার্ভ স্টিমুলেশন দিয়ে নার্ভ ইমপালস পাইতে যে সময় এই ল্যাটেন্সি বাড়বে এবং এর কন্ডাকশন ভেলোসিটি কমে যাবে যেহেতু ডিমাইলিনেশন হবে, এবং কোনো কোনো ক্ষেত্রে কন্ডাকশন ব্লক হতে পারে এবং আছে লেট ডিসপারশন হবে। লেট ডিসপারশন হচ্ছে কি, যেহেতু আমি স্টিমুলেশন যখন আমরা দিই, যে প্রক্সিমালি স্টিমুলেশন দিই, রেকর্ডে আমরা ডিস্টালি স্টিমুলেশন দিয়ে প্রক্সিমালি রেকর্ড করা হয়, কিন্তু আমাদের নার্ভের ইনভলভমেন্ট থাকে ইউজুয়ালি প্রক্সিমাল, ইউজুয়ালি ডিস্টাল। তাহলে যখন একেবারে প্রক্সিমাল পার্টে আসবে এই জায়গা আবার ছড়াবে, এটাকে লেট ডিসপারশন বলে। আপনাদের জানার দরকার নেই, শুধু জানবেন আছে ল্যাটেন্সি বাড়বে, কন্ডাকশন স্লো হবে এবং কন্ডাকশন ব্লক হতে পারে। তাহলে এনসিএস, তাহলে আপনার ওই যে আমরা বললাম প্রাইমারি চারটে ক্রাইটেরিয়া বললাম, এর সাথে এই সাপোর্টিভ ক্রাইটেরিয়া যদি থাকে তাহলে এই পেশেন্টটাকে আমরা জিবিএস হিসেবে লেভেল করতে পারি। তাহলে ক্লিনিক্যাল প্রোফাইলের সাথে এই পার্ট আমরা কি ইনভেস্টিগেশন করব, যদি ইনভেস্টিগেশন একটা পার্ট আমি এটাকে বলে ফেলছি, ইনভেস্টিগেশন প্রশ্ন করতে পারি, চারটা ক্রাইটেরিয়া আবার একটু বলবেন। জি জি, চারটা ক্রাইটেরিয়া মানে ক্রাইটেরিয়া আর একটু রিপিট করেন, একটু রিপিট করেন প্লিজ। চারটা ক্রাইটেরিয়া আবার একটু বলবেন স্যার, চারটা ক্রাইটেরিয়া আবার একটু বলবেন। ক্রাইটেরিয়া না, চারটে ক্লাসিফিকেশন, যেটা ক্লাসিফিকেশনের মধ্যে আছে এআইডিপি, আমান, আমসান, মিলার ফিশার। এআইডিপি, AMAN, আমান,
যেমন আমান মানে কি অ্যাকুট মোটর এক্সোনাল নিউরোপ্যাথি আমান। আমসান হচ্ছে মোটর অ্যান্ড সেন্সরি, বুঝলেন? এ তে কি অ্যাকুট, আই তে কি ইডিওপ্যাথি, এআইডিপি ডিমাইলিনেটিং পলিনিউরোপ্যাথি, এটা হচ্ছে এআইডিপি। আমান আছে অ্যাকুট মোটর এক্সোনাল নিউরোপ্যাথি, আমসান আছে অ্যাকুট মোটর সেন্সরি এক্সোনাল নিউরোপ্যাথি, আর একটা আছে মিলার ফিশার ভেরিয়েন্ট। আরো ভেরিয়েন্ট, আরো ক্লাসিফিকেশন আছে যেটা আপনাদের জন্য দরকার নেই, আপনাদের জন্য এই চারটে জানলে হবে। এটা হচ্ছে জিবিএস এর ভ্যারাইটি বা জিবিএস কয় ধরনের যদি আপনাদের জিজ্ঞেস করে আন্ডার গ্রাজুয়েটের জন্য আপনাদের জন্য এই জায়গায় যে এআইডিপি বললাম, এটা হচ্ছে টিপিক্যাল ভ্যারাইটি। আমরা যে ডিমাইলিনেটিং পলিনিউরোপ্যাথি বলতেছি, অ্যাকুট ইনফ্লামেটরি ডিমাইলিনেটিং পলিনিউরোপ্যাথি, যেটা জিবিএস কে আমরা এই নামেও ডাকি, তাহলে এটা একটা ভ্যারাইটি। আমান একটা ভ্যারাইটি, আমসান একটা ভ্যারাইটি, আর আছে মিলার ফিশার ভেরিয়েন্ট একটা ভ্যারাইটি। ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, ক্লিয়ার তো? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে কিনা এই ফেজে? স্যার আবার বললেন যে স্যার 4টা ক্লিনিক্যাল ফিচার, যে ইনভেস্টিগেশনের আগে যে 4টা ক্লিনিক্যাল ফিচার প্লাস এই ইনভেস্টিগেশন গুলো থাকলে আচ্ছা, একটা আছে এইটা বলা আছে, আমি ওইভাবে ক্রাইটেরিয়া বলতে চাইনি। আচ্ছা, এটা তো একটা, এটাও একটা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া আর কি। বেসিক্যালি 4টে প্রাইমারি থাকে, আর আছে তার কিছু রেকর্ড ক্রাইটেরিয়া, একটা আছে রেকর্ড ক্রাইটেরিয়া, একটা সাপোর্টিং ক্রাইটেরিয়া। আপনি ওইভাবে না, প্রিডমিনেন্ট আসছে কি আমার টু অর মোর লিম ইনভলভমেন্ট থাকবে, একটা প্রথম ক্রাইটেরিয়া। তার মানে কি অ্যাটলিস্ট দুটো লিম ইনভলভমেন্ট থাকবে। তাহলে এটা ডিউরেশন কতদিন হইতে হবে? মানে লেস দ্যান 4 উইক হইতে হবে, লেস দ্যান 4 উইকের ইনভলভমেন্ট থাকবে। এর সাথে আমাদের থাকতে হবে ডিফিউজ অ্যারিফ্লেক্সিয়া থাকবে, অ্যারিফ্লেক্সিয়া। আর থাকতে হবে আদার অল্টারনেটিভ যে ডায়াগনোসিস হতে পারে এই রকম ডিজিজ নাই, যেমন পোলিওমাইলাইটিস নাই, ডিপথেরিয়া নাই, বোটুলিনিজম নাই, এসএলই নাই, আমার পলিআর্থ্রাইটিস নোডোসা নাই, মানে ডিফারেন্ট টাইপ কানেক্টিভ টিস্যু, এইচআইভি নাই। তাহলে এইরকম নাই, এই চারটা। এর সাথে যদি থাকে রিলেটিভ সিমেট্রিক্যাল ইনভলভমেন্ট আছে, আমরা বলছি না যে দিস ইজ সিমেট্রিক্যাল টাইপ অফ পলিনিউরোপ্যাথি, তাহলে সিমেট্রিক্যাল এটা একটা আছে আপনার সাপোর্টিং ক্রাইটেরিয়া, যে রিলেটিভ সিমেট্রিক্যাল ইনভলভমেন্ট, অটোনমিক ইনভলভমেন্ট আছে, ক্রেনিয়াল নার্ভ ইনভলভমেন্ট আছে, সিএসএফ এ যদি অ্যালবেনোসাইটোলজিক্যাল ডিসোসিয়েশন থাকে, এনসিএস এ যদি কন্ডাকশন ভেলোসিটি কমে যায় অথবা ব্লক হয়, এইরকম থাকে। তাহলে এই রকম যদি থাকে তাইলে আমরা এই প্রোফাইলটাকে জিবিএস এর আমরা ক্লিনিক্যাল জিবিএস আমাদের হয়ে জিবিএস ডায়াগনোসিস হয়ে। এবার ক্লিয়ার কিনা? জি স্যার। আর কোনো বোঝার কোনো জায়গায় আর কোনো প্রশ্ন আছে কিনা এর মাঝে, যেটুকু বলছি আর কি ক্লিনিক্যাল প্রোফাইল, এর মাঝে কোনো আছে কিনা? স্যার সেল কাউন্টটা বাড়ে না কেন, ওইটা একটু। আচ্ছা, ওটা ইনভেস্টিগেশন পার্টে আমি আবার বলতেছি, ওটা ইনভেস্টিগেশন পার্টে আসবে আর কি। যেটা আছে এটা যেহেতু আমরা বলছি একটা ইনফ্লামেশন হবে, এই ক্ষেত্রে ইনফ্লামেশনটা যেহেতু মাইলিন শিটের ইনফ্লামেশন হয় এই জায়গায় ওই যেহেতু সিএসএফ এর মধ্যে প্রোটিনের পোর্শনটা বাড়বে কিন্তু সেল কাউন্ট বাড়বে না। এই ইনফ্লামেশনের স্পেশালিটি হচ্ছে এই জায়গায়, যে এই জায়গায় প্রোটিন বাড়বে কিন্তু সেল কাউন্ট বাড়বে না। এই যে এই প্রোটোটাইপ, এইটাকে বলা হচ্ছে অ্যালবেনোসাইটোলজিক্যাল ডিসোসিয়েশন। ক্লিনিক্যাল প্রোফাইল থেকে আর কোনো প্রশ্ন? স্যার মিলার ফিশার সিনড্রোমের ক্যারেক্টারিস্টিক গুলো একটু বলতেন যদি। তাইলে এই জায়গায় কি আছে, তিনটা ক্রাইটেরিয়া আর কি বেসিক্যালি আছে মিলার ফিশারের জন্য, তিনটা। যে এটা আছে আমরা যেমন ওই যে তিনটা বলছি, এটা তিনটা এআইডিবি আমান আমসান, এই মিলার ফিশার আছে সেন্ট্রালের সাথে। তাহলে এটা অপথলমোপ্লেজিয়া, অ্যাটাক্সিয়া, রিফ্লেক্সিয়া, এই তিনটা থাকলে আসছে আমাদের বলতেছি মিলার ফিশার। কি বললাম যে চোখ একটা চোখের সমস্যা সাথে অ্যাটাক্সিয়া অর্থাৎ রিফ্লেক্সিয়া। এখন রিফ্লেক্সিয়ার এই জায়গায় ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এই জায়গায় লিম্বে কোনো উইকনেস থাকবে না, লিম্বে কোনো উইকনেস নাই কিন্তু পেশেন্টের রিফ্লেক্সিয়া আছে, এইরকম হতে হবে, সাথে অ্যাটাক্সিয়া থাকতে হবে, সাথে অপথলমোপ্লেজিয়া থাকতে হবে। এই কম্বিনেশন থাকলে এটাকে বলতেছে মিলার ফিশার ভেরিয়েন্ট। এটা ওই অটোইমিউন রেসপন্সের, যেটা আপনাদের এই ফেজে আসলে অত ডিটেইলস দরকার নাই, ওটা তো হচ্ছে
যে অ্যান্টিবডি ক্লোস্ট্রিডিয়াম জেজোনি ইনফেকশন এর এগেইনস্ট অ্যান্টিবডি হয়, অ্যান্টিগেট অ্যান্টিবডি হয়, অ্যান্টি-জিকিউ1 অ্যান্টিবডি, এইটার কারণে হয়। তাহলে এটা আপনাদের দরকার নেই, শুধু মিলার ফিশার ভ্যারিয়েন্টের তিনটা অপথলমোপ্লাজিয়া, অ্যারিফ্লেক্সিয়া, অ্যাটাক্সিয়া, এই তিনটে থাকলে একে বলে মিলার ফিশার ভ্যারিয়েন্ট। এই পেশেন্টে উইকনেস মানে আপনার লিম্ব উইকনেস থাকবে না। আর কোনো প্রশ্ন ক্লিনিক্যাল প্রোফাইল থেকে? আর কোনো প্রশ্ন আছে কিনা? মিলার ফিশারে কি লিম্ব উইকনেস থাকবে না? না, লিম্ব উইকনেস থাকবে না, কিন্তু অ্যারিফ্লেক্সিয়া থাকবে। জি স্যার। আর যদি লিম্ব উইকনেস থাকে সাথে অ্যারিফ্লেক্সিয়া, ওই যে আমি যে এইগুলো বললাম, তাহলে সেক্ষেত্রে মিলার ফিশার ভ্যারিয়েন্ট হবে না, সেটা হচ্ছে আমার নর্মাল জিবিএস এর এক্সটেনশন। তাইলে আমরা এইটা ক্লিনিক্যাল ফিচার আমাদের ডায়াগনোসিস এই চলে গেল। এখন আমরা আসবো ইনভেস্টিগেশন। তাহলে ইনভেস্টিগেশনে আমরা কি করতে পারি? ইনভেস্টিগেশন আমরা করতে পারি এই ক্ষেত্রে যে আমার একটা আছে, আমরা সিএসএফ স্টাডি করতে পারি ডায়াগনোসিসের জন্য, একটা সিএসএফ স্টাডি, আর একটা আছে ইলেকট্রোফিজিওলজিক্যাল স্টাডি। তাহলে সিএসএফ স্টাডি কতদিনে আমরা করব? সিএসএফ স্টাডি ইউজুয়ালি ফার্স্ট উইকের মধ্যে ফাইন্ডিংস থাকে না, ইউজুয়ালি সেকেন্ড উইক থেকে, ইউজুয়ালি বলে হচ্ছে 10 দিনের পরে। তাহলে সেকেন্ড উইকে ফাইন্ডিংস পাওয়া যায়। তাহলে ফাইন্ডিংস এর ক্ষেত্রে কি আছে? ফাইন্ডিংস এর ক্ষেত্রে ওই যে আমরা ইন দ্য মিন টাইম বলে ফেলছি যে এটা প্রোটিনের পরিমাণ, অ্যালবুমিনের পরিমাণ বাড়বে, সেল কাউন্ট রিলেটিভলি নরমাল বাড়বে, কিন্তু ডিসপ্রপোর্শনেটলি বাড়বে। তাহলে এইটাকে বলতেছি আমরা অ্যালবুমিনোসাইটোলজিক্যাল ডিসোসিয়েশন। তাহলে কখন করব আমরা? যদি সাসপেক্টেড জিবিএস পেশেন্ট হয়, তাহলে সেই পেশেন্টে আমরা এই সিএসএফ স্টাডি আমরা কখন করব? লাম্বার ফাংশন ফলোড বাই সিএসএফ স্টাডি কোন টাইমে করব? ইউজুয়ালি সেকেন্ড উইকে করব। সবচেয়ে ভালো আছে 10 দিনের পর। 7 দিনের মধ্যে আসলে ইউজুয়ালি করব না, কারণ সেই ক্ষেত্রে ফাইন্ডিংস পাওয়ার সম্ভাবনা কম থাকবে। তাহলে একটা আছে সিএসএফ স্টাডি করতে পারি। আর সেকেন্ডলি কি করতে পারি? আমরা ইলেকট্রোফিজিওলজিক্যাল স্টাডি করতে পারি। দ্যাট ইজ হচ্ছে আমরা নার্ভ কন্ডাকশন লিখতে পারি। তাহলে নার্ভ কন্ডাকশন দেখার মধ্যে আমাদের যে কি হবে, আমাদের প্রাইমারি ডিজিজ আমরা কি বলছি যে এটা ডিমাইলিনেটিং ডিজিজ। তাহলে ডিমাইলিনেটিং ডিজিজ যদি হয়, ডিমাইলিনেটিং ডিজিজে মাইলিনেশন কেন হয়? তাহলে বেসিক প্রশ্ন হচ্ছে ওই জায়গায় মাইলিনেশনটা কেন হয়? মাইলিনেশনটা হয় হচ্ছে কন্ডাকশন ভেলোসিটি বাড়ানোর। কারণ মাইলিনেশন আমরা নার্ভের ক্যারেক্টারিস্টিক করছি না, নার্ভের একটা যে সলিটারি কন্ডাকশন জাম্প দিয়ে যে সে ট্রান্সমিশন যে নার্ভে হয়, সেটাতে কন্ডাকশন ভেলোসিটি বেশি। তাহলে মাইলিনেশন হচ্ছে এইরকম যে সেগমেন্টাল মাইলিনেশন হয়, একটা পোর্শন নোড অফ র্যানভিয়ার থেকে নোড অফ র্যানভিয়ারেতে ইম্পালস জাম্প করে। তাহলে এদের ক্ষেত্রে কন্ডাকশন ভেলোসিটি বেশি থাকে। এখন যখন ডিমাইলিনেশন হয়ে যায়, তখন এটা কন্টিনিউয়াসলি এই সলিটারি কন্ডাকশন আর থাকবে না, তখন তাকে কন্টিনিউয়াস কন্ডাকশন হতে হয়। এবং এই কন্টিনিউয়াস কন্ডাকশন হতে হলে তাহলে তার ভেলোসিটি কমে যায়। তাহলে আমরা যদি এনসিএস স্টাডি করি, তাহলে আছে প্রথম আছে নার্ভ স্টিমুলেশন হইতে আমার সময় লাগবে, ল্যাটেন্সি পিরিয়ড বাড়বে, এই কন্ডাকশন ভেলোসিটি কমবে, অথবা কন্ডাকশন ব্লক হবে, আর লেট ডিসপারশন হবে। লেট ডিসপারশন হবে এই কারণে যেহেতু প্রক্সিমাল ওই যে পলি রেডিকুলোপ্যাথি, রেডিকুলো ইনভলভমেন্ট থাকে, এখন ফাইনালি যে ইনভলভমেন্ট থাকে ফাইনালি ওই জায়গায় হয়। তাহলে এই চারটে আছে আপনার খালি এইটুকু আপনাদের ক্ষেত্রে আছে ল্যাটেন্সি বাড়ে, ভেলোসিটি কমে, আর কন্ডাকশন ব্লক হয়। তাহলে এনসিএস এই জিনিসটা হবে কেন হয়, তাইলে বোঝা গেছে কিনা? যেহেতু ডিমাইলিনেশন হয়, ভেলোসিটি এমনি কম, অথবা অনেক ক্ষেত্রে সিভিয়ার ড্যামেজ হলে ভেলোসিটি ব্লক হয়ে যেতে পারে। অনেক ক্ষেত্রে যখন এই ডিমাইলিনেশন হয়, তখন আসছে আপনার সেকেন্ডারি একজিনোপ্যাথি হইতে পারে, অথবা অনেক এই যে আমরা আমসান বা আমান বলছি, এক্ষেত্রে প্রাইমারি একজিনোপ্যাথি হতে পারে। তাহলে একজিনোপ্যাথি হইলে আবার কি হয়, তখন আসছে নার্ভের অ্যাম্পলিটিউড কমে যায়। আমরা যদি একটা কম্পাউন্ড নার্ভে, একটা নার্ভ যদি হিসাব করি, ধরেন একটা স্পাইনাল নার্ভে কি অনেক ফাইবার থাকে, তাহলে একটা ফাইবারের আমরা এই যে বললাম ভেলোসিটি কমে, কমে, একটা ফাইবার যখন এই সবগুলোকে কম্পাউন্ড অ্যাকশন পটেনশিয়াল করা, তাহলে কম্পাউন্ড অ্যাকশন পটেনশিয়ালের যদি ডিমাইলিনেশন হয়, তার অ্যাম্পলিটিউড ঠিক থাকে।
তার ভেলোসিটি কমবে। কিন্তু যদি এক্সিনোপ্যাথি হয়, দ্যাট ইজ হচ্ছে নার্ভ যদি ড্যামেজ হয়ে যায়, তাহলে কম্পাউন্ড যেমন 100টা নার্ভ ফাইবার দিয়ে যদি আমরা সাপোজ মনে করি যে 100টা নার্ভ ফাইবার একটা নার্ভ তৈরি করছে, তাহলে 100 জনের কম্পাউন্ড অ্যাকশন পটেনশিয়াল অ্যাম্পলিটিউড যা হবে, যদি এই নার্ভটা কমে 80টা হয়, তার অ্যাম্পলিটিউড কি একই হবে? একই হবে না, কমে যাবে। তাইলে যদি এক্সোনোপ্যাথি হয়, তাইলে কমবে সে নার্ভের অ্যাম্পলিটিউড কমে যাবে। আর যদি ডিমাইলিনেশন হয়, তাইলে তার ভেলোসিটি কমে যাবে। তাইলে দুটো গ্রস মনে রাখতে হবে যে এনসিএস এর ক্ষেত্রে যদি ডিমাইলিনেশন হয়, তাইলে তার ভেলোসিটি কমবে, আর যদি এক্সিনোপ্যাথি হয়, তাইলে তার অ্যাম্পলিটিউড কমবে। ক্লিয়ার কিনা? একটু রেসপন্স করা লাগবে, এই পয়েন্টে ক্লিয়ার কিনা? মনে থাকবে কিনা যে কম্পাউন্ড অ্যাকশন পটেনশিয়াল একটা নার্ভ ফাইবারের at least there are 100 to 1000 ফাইবার থাকে, তাহলে এই নার্ভটার অ্যাকশন পটেনশিয়াল এই 1000 ফাইবারের সবগুলো ভেক্টর লোড দি ভেক্টরটা হচ্ছে কম্পাউন্ড অ্যাকশন পটেনশিয়াল। তাহলে যদি এই কম্পাউন্ড ডিমাইলিনেটিং ডিজিজ হয়, তাহলে কম্পাউন্ড অ্যাকশন পটেনশিয়ালের অ্যাম্পলিটিউড যে এক্সটেন্টে এটা উঠবে, যে সেটা ঠিক থাকবে, কিন্তু তার ভেলোসিটি কমে যাবে ডিমাইলিনেশনের ক্ষেত্রে। আর যদি এক্সোনোপ্যাথি হয়, বা দ্যাট ইজ হচ্ছে একজন ড্যামেজ হয়ে যাচ্ছে, জাস্ট 1000 ফাইবার আছে, এখন সেই ফাইবারের 900 বা 700 হয়ে, তাইলে তার এই কম্পাউন্ড অ্যাকশন পটেনশিয়ালের অ্যাম্পলিটিউডটা কি হবে? কমে যাবে। দ্যাট ইজ হচ্ছে লোড দি ভেক্টরটা কি কমে যাবে। তাহলে এক্সোনোপ্যাথিতে আছে অ্যাম্পলিটিউড কমবে, ডিমাইলিনেশনের ভেলোসিটি কমবে। ক্লিয়ার কিনা? স্যার কেন কমবে স্যার, আর ভেলোসিটি কেন কমবে একটু যদি বলতেন। এতক্ষণ আমি কি বললাম যে মাইলিনেশন কেন হয়? মাইলিনেশন হয় হচ্ছে স্পিড বাড়ানোর জন্য, যে আমি লাফায় যাব, মানে আমি কন্টিনিউয়াসলি যাব না, আমি লাফ দিয়ে চলে যাব, তাহলে এই ক্ষেত্রে আছে ভেলোসিটি থাকে। মাইলিনেশন কেন হয়? মাইলিনেশন আছে ভেলোসিটি বাড়ানোর জন্য, নার্ভের ভেলোসিটি বাড়ানোর জন্য মাইলিনেশন হয়। অল লং নার্ভের মাইলিনেটেড, তাইলে তার ভেলোসিটি বাড়ানোর জন্য। যখন ডিমাইলিনেশন হবে, তাইলে সে তার জাম্প করে যাবে না, সে কন্টিনিউয়াসলি যাবে, দ্যাট ইজ হচ্ছে তার ভেলোসিটি কমে যাবে। আর সে জাম দিয়ে যায়, আপনার জাম দিয়ে যাইতো, তার মানে কি অনেকটা পার্ট সে কন্টিনিউয়াস না যে দূরে যাইতো, তাহলে র্যাপিডলি যাইতে পারে। তাহলে ডিমাইলিনেশন আছে ভেলোসিটি কমবে, অথবা ভেলোসিটি ব্লক বন্ধ হয়ে যাবে। আর কম্পাউন্ড অ্যাকশন পটেনশিয়ালে এক্সিনোপ্যাথিতে কি হবে? অ্যাম্পলিটিউড কমে যাবে, নার্ভের টোটাল নার্ভের যে লোড ভেক্টর সেটার পরিমাণ কমে যাবে। দ্যাট ইজ হচ্ছে আমি বললাম যে 1000 নার্ভ আছে, 1000 নার্ভের থেকে যদি এখন 1000 নার্ভের যে লোড ভেক্টর হবে আপনার 600 যদি নার্ভ ফাইবার হয়, তাহলে তার লোড ভেক্টর তো এক হবে না, ডিফারেন্ট হবে না। এক্সিনোপ্যাথিতে নার্ভ ড্যামেজ হয়ে যাবে, তাহলে নার্ভ ড্যামেজ হয়ে গেলে কি হবে? যে কমে গেল, সংখ্যা কমে গেল, তাহলে সংখ্যা কমে গেলে তার আমি যদি এভারেজ ভেক্টর করি, তাহলে এভারেজ ভেক্টরে কি হবে? তার পরিমাণ কমে যাবে। তাহলে এক্সোনোপ্যাথিতে আছে আপনার অ্যাম্পলিটিউড কমে যাবে, নার্ভের যে কম্পাউন্ড অ্যাকশন পটেনশিয়ালের ভোল্টেজ ছিল সেটা কমে যাবে। কিন্তু ডিমাইলিনেশন ক্ষেত্রে ভোল্টেজ ঠিক থাকবে, কিন্তু তার ভেলোসিটি কমে যাবে। এবার ক্লিয়ার কিনা? জি স্যার। তাহলে আমরা এনসিএস, অন্য কারোর কোনো প্রশ্ন আছে কিনা? কারণ আপনারা এক দুইজনই শুধু কথা বলেন, অন্যরা দেখি কোনো কথাই বলে না। এই পয়েন্টে ক্লিয়ার কিনা? জি স্যার। আমরা সিএসএফ স্টাডি গেল, এনসিএস গেল, আমরা কোনো কারণে যদি এমআরআই করতে পারি, এমআরআই কোনো কারণে যদি আমরা এমআরআই করে ফেলি, তাহলে কি হবে? এমআরআই করলে দেখা যাবে ওই যে প্রক্সিমাল রেডিকেলে যেতে ইনফ্লামেশন হয়, এই জায়গায় আমরা এমআরআই একটা গ্যাডোলিয়াম ইনহ্যান্স করলে এই জায়গায় ইনহ্যান্স সোয়েলিং থাকে, ইনহ্যান্স থাকে গ্যাডোলিয়াম, এই যে ডাইটা ওই জায়গায় হয়। তাহলে এমআরআই আপনাদের দরকার নেই, আপনারা আছে সিএসএফ স্টাডি, এনসিএস করুন, এটাই। তাহলে ইনভেস্টিগেশন আছে এরকম। এখন এরপরে তাহলে আমাদের প্রশ্ন আসবে আমরা কিভাবে ম্যানেজ করব। ইনভেস্টিগেশন সম্পর্কে তো আর কোনো প্রশ্ন নাই, কোনো প্রশ্ন আছে কিনা? হ্যালো, না স্যার। এমআরআই করলে কি পাবো? এটা কি কোনটা? এমআরআই করলে স্যার কি পাবো?
এমআরআই করলে ওই যে বললাম একটা হচ্ছে আমরা রেডিকেলের এই জায়গা সোয়েলেন পাবো, সাথে সাথে পাবো হচ্ছে এই জায়গা যদি আমরা ডাই ইনহ্যান্স করি, গ্যাডোলিয়াম ইনহ্যান্সিং ডাই দিই, তাহলে এই জায়গা পারমেবিলিটি ডাই ইনহ্যান্সিং হবে রেডিকেলে। যেহেতু এই জায়গায় ইনফ্লামেশন হবে, ইনফ্লামেশনের কি ডাই পারমেবিলিটি বাড়বে, তাহলে এই জায়গায় ডাই বের হয়ে যাবে। একটা আছে এই রেডিকেল সোয়েলেন হবে এবং ডাই ই হবে। তাহলে যদি কোনো কারণে যদি জিবিএস এর এমআরআই চয়েস অফ ইনভেস্টিগেশন না, অনেক সময় ডায়াগনোসিস এক্সক্লুশন করার সময় অনেক সময় সবসময় তো ক্লিয়ার কাট থাকে না। অনেক সময় আমার কটা ইগুনা ডিজিজ হতে পারে, কটা ইগুনা হতে পারে। তাহলে কটা ইগুনা হলো বা কোনো কারণে আমি অল্টারনেটিভ ডায়াগনোসিসকে এক্সক্লুড করার জন্য করলাম যে না এটা কমপ্রেসিভ মাইলোপ্যাথি না। অনেক সময় কমপ্রেসিভ মাইলোপ্যাথি স্পাইনাল শকে আছে, তখন তো এইরকম ডিফিউজ রিফ্লেক্সিয়া হয়ে যায়, মানে একেবারে সাডেন সব জাগ নষ্ট হয়ে যায়, প্যারাপ্লেজিয়া থাকে। এখন whether it is GBS or স্পাইনাল, এখন এই ক্ষেত্রে যদি কোনো ফিজিশিয়ান এমআরআই করে ফেলে, তাহলে এমআরআই করলে বেনিফিট একটা আছে, ওইদিকে আমার কর্ড কম্প্রেশন নাই এটা দেখা হয়ে গেল, সাথে আমি যদি এটা জিবিএস হইলে আমি কি বললাম রুটে দেখলাম যে এই জায়গায় রুটে সোয়েলেন আছে, এই জায়গায় ডাই ইনহ্যান্সিং আছে, তাইলে কি হবে আমার সাপোর্টিভ ডায়াগনোসিস চলে গেলাম আমি জিবিএস এ। এবার ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? যে প্রশ্ন কোশ্চেন ক্লিয়ার কিনা? জি স্যার, বুঝতে পারছি। তাইলে দেখেন এখন ক্লিনিক্যাল প্রোফাইল এবং এর মাঝে কোনো প্রশ্ন আছে কিনা। আরেকটা আছে আপনারা ওয়ার্ড সেটিং এর জিবিএস যখন দেখবেন, আমাদের এই জায়গায় দেখবেন একটা কমন প্রেজেন্টেশন, এটা বই খাতায় আপনারা পাবেন না, বই খাতায় ইউজুয়ালি লেখা নাই। দেখবেন এই পেশেন্ট লেগ ইডিমা নিয়ে আসে, ইউজুয়ালি আমাদের কমন সেটিং এ দেখা যায় ওয়ার্ড সেটিং এ লেগ ইডিমা, জিবিএস এর পেশেন্ট লেগ ইডিমা নিয়ে আসে, লেগ ইডিমা। এখন এই লেগ ইডিমার কারণ কি? একটা লেগ ইডিমার কারণ হতে পারে এই যে অটোনমিক ফেলিয়ার থাকলে ভাস্কুলার কন্ট্রোল থাকে না, তাহলে এই ক্ষেত্রে পারমিবিলিটি বাইরে একটা ইডিমা হতে পারে। আর একটা কি এই লিম্বটা কি রিলেটিভলি ইমোবাইল থাকে, রিলেটিভলি ইমোবাইল হইলে সেই ক্ষেত্রে কি হয় পেরিফেরাল হার্ট কাজ করে না, সেই ক্ষেত্রে ইডিমা হতে পারে। সেটিং এ দেখবেন ইউজুয়ালি লেগ সোয়েলিং নিয়ে প্রেজেন্ট করে এইরকম একটা, এটা বই খাতায় আপনি ওইভাবে লেখা পাবেন না। তাহলে ক্লিনিক্যাল প্রোফাইল আর ইনভেস্টিগেশন এইরকম। এর থেকে কোনো প্রশ্ন আছে কিনা আপনাদের? আর কারোর কোনো প্রশ্ন আছে কিনা? আর ইন দ্য মিন টাইম তো আমরা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস গুলো বলে ফেলছি, তাই না? যে ওই যে আমরা ডায়াগনস্টিক হিসেবে বলছি, পলিমাইলাইটিস বলছি, বোটুলিনাম বলছি, ডিপথেরিয়া বলছি, স্পাইনাল কর্ড ওই যে কর্ডা ইগুনা সিনড্রোম বা তাহলে মায়োপ্যাথি, অ্যাকুট মায়োপ্যাথি হইলে সে ডিডি আসতে পারে আর কি। তাহলে আমরা কখন অল্টারনেটিভ ডায়াগনোসিসকে চিন্তা করব? যখন গ্রসলি অ্যাসিমেট্রিক্যাল ইনভলভমেন্ট থাকে, গ্রসলি অ্যাসিমেট্রিক ইনভলভমেন্ট আছে, ডেফিনিট সেন্সরি লেভেল আছে, যদি এইরকম থাকে তাহলে লেস লাইকলি দিস ইজ জিবিএস। ক্লিয়ার কিনা? যখন অ্যাসিমেট্রিক্যাল ইনভলভমেন্ট আছে সাথে আপনার ডেফিনিট সেন্সরি লেভেল আছে, তাইলে সেই ক্ষেত্রে লেস লাইকলি ইট ইজ জিবিএস। এখন যদি আপনাদের এই জায়গায় প্রশ্ন না থাকে তাহলে ম্যানেজমেন্টের ক্ষেত্রে কি? ম্যানেজমেন্টের ক্ষেত্রে অ্যাসিমেট্রিক্যাল ইনভলভমেন্ট কি কি নিউরোপ্যাথিতে পাওয়া যেতে পারে? কোনটা বুঝিনি? স্যার অ্যাসিমেট্রিক্যাল ইনভলভমেন্ট কোনগুলোর ক্ষেত্রে পাওয়া যেতে পারে? কোন কমপ্রেসিভ মাইলোপ্যাথি অথবা এই যে ট্রান্সভার্স মাইলোপ্যাথি, ইউজুয়ালি কমপ্রেসিভ মাইলোপ্যাথিতে আপনি অ্যাসিমেট্রিক্যাল ইনভলভমেন্ট পাবেন। যে হট টাইপ হবে সেটা স্পাইনাল কর্ডে কম্প্রেশন হতে পারে, আপনার পেরিফেরাল নার্ভে কম্প্রেশনের ইউনিল্যাটারাল হবে, তাহলে ইউজুয়ালি আছে স্পাইনাল কর্ডে কম্প্রেসিভ টাইপ অফ মাইলোপ্যাথিতে অ্যাসিমেট্রিক্যাল ইনভলভমেন্ট, যে দিকে কম্প্রেশনটা একদিকে বেশি হবে একদিকে কম হবে আর কি। এটাই অ্যাসিমেট্রিক্যাল মানে আছে এইরকম দুই দিকে ইনভলভমেন্ট কিন্তু একদিকে বেশি আর একদিকে তার তুলনায় কম, এটাকে বলে অ্যাসিমেট্রিক্যাল। ক্লিয়ার কিনা? থ্যাংক ইউ স্যার। জি স্যার। আচ্ছা, এখন ম্যানেজমেন্টের ক্ষেত্রে ডেফিনিটিভ একটা হচ্ছে এরকম ডেফিনিটিভ কোনো ম্যানেজমেন্ট নাই যেটা ম্যানেজমেন্ট করলেই সাথে সাথে ভালো হয়ে যাবে, এরকম কোনো ম্যানেজমেন্ট নাই। তাইলে আমরা এই ক্ষেত্রে কি এমন একটা গ্রুপ থাকে সাপোর্টিভ ম্যানেজমেন্ট,
আর রিলেটিভলি স্পেসিফিক ম্যানেজমেন্ট কি, এটা একটা অটোইমিউন ডিজিজ। আমরা বলছি পোস্ট ইনফেকশন অটোইমিউন ডিজিজ। তাহলে অটোইমিউন ডিজিজের ক্ষেত্রে কি থাকে, এটা সার্কুলেশনে অটো অ্যান্টিবডি থাকে। আমরা যদি এই অটো অ্যান্টিবডিটাকে নিউট্রালাইজ করে দিতে পারি, তাহলে ডিজিজ সিভিয়ারিটি বা ডিজিজের প্রোগ্রেশনটাকে আমরা হোল্ড করতে পারি। বেসিক প্রিন্সিপালটা এটা একটু মনে রাখলে আপনাদের ম্যানেজমেন্ট সহজ হবে। যে আমরা ডিজিজ প্যাথোজেনেসিসে কি বলছি, যে অটো অ্যান্টিবডি তৈরি হবে, সেই অটো অ্যান্টিবডি আমার শীতের সাথে বাইন্ড হবে, আমার মাইলিন শীটের সাথে বাইন্ড করে মাইলিনকে ডিমাইলিনেশন করবে। তাহলে যদি আমরা ডিজিজটাকে, এই অটো অ্যান্টিবডি কোথায় থাকবে, সার্কুলেশন। এখন আমরা সার্কুলেশন থেকে যদি এই অটো অ্যান্টিবডিকে বের করে ফেলতে পারি অথবা নিউট্রালাইজ করতে পারি, তাহলে আমরা ডিজিজ প্রোগ্রেশনটাকে হোল্ড করতে পারি, র্যাপিড রিকভারি হতে পারে, র্যাপিড রিকভারিতে দিতে পারি। তাহলে এটাকে যদি, যেহেতু এটা রিলেটিভলি পেশেন্টটা কি ভালমেন্টেটিং করছে, র্যাপিডলি খারাপের দিকে চলে যায়, রেসপিরেটরি ফেলিয়ারের দিকে চলে যায়, তাহলে আমরা সেই ক্ষেত্রে কি করতে পারি, এই যে সার্কুলেশনে যে অ্যান্টিবডি আছে, তাইলে এটাকে কি করতে পারি, আমরা প্লাজমা এক্সচেঞ্জ করতে পারি। প্লাজমা পরিবর্তন করে দিলে কি অ্যান্টিবডি গুলো চলে গেলে, চাকনি দিয়ে যদি আমি প্লাজমাটাকে করে দিই, তাহলে কি অ্যান্টিবডি রেখে দিলাম, তাহলে এই অ্যান্টিবডি না থাকলে ডিজিজটা হবে না। অথবা আমরা যদি এই অ্যান্টিবডির এগেনস্টে অ্যান্টিবডি দিই, যেটাকে বলে আইভিআইজি, ইন্টারভেনাস ইমিউনোগ্লোবুলিন দিয়ে যদি এই অ্যান্টিবডিটাকে আমি নিউট্রালাইজ করে দিই, তাহলে সে তো আর আমার মাইলিন শীটের সাথে বাইন্ড করার সুযোগ পাবে না। তাহলে রিলেটিভলি স্পেসিফিক ম্যানেজমেন্ট হচ্ছে এটা, বা অ্যাক্টিভ ম্যানেজমেন্ট এইটা, যে আমি প্যাথোজেনেসিসটাকে হোল্ড করতে চাইছি, এটাকে অ্যাক্টিভ ম্যানেজমেন্ট। তাহলে সেটা কিভাবে করলাম, একটা হচ্ছে প্লাজমা এক্সচেঞ্জ, আর একটা কি করলাম আমরা, ইন্টারভেনাস আইভি ইমিউনোগ্লোবুলিন। হ্যাঁ, ইন্টারভেনাস ইমিউনোগ্লোবুলিন দ্বারা কি করলাম, সেটা কি করলাম, অ্যান্টিবডিটাকে ফিল্টার করে রেখে দিলাম অথবা নিউট্রালাইজ করলাম। এটাকে বলতেছে অ্যাক্টিভ ম্যানেজমেন্ট। ক্লিয়ার কিনা, এই পয়েন্টে ক্লিয়ার কিনা? জি স্যার। তাহলে অ্যাক্টিভ ম্যানেজমেন্ট বলতে বুঝছেন কিনা, যে আমার সার্কুলেশনে যে অ্যান্টিবডি আছে সেটাকে আমি আইদার ফিল্টারিং করে রেখে দিতে পারি অথবা তাকে নিউট্রালাইজ করার জন্য আরেক অ্যান্টিবডি দিতে পারি। তাহলে একটাকে বলতেছি প্লাজমা এক্সচেঞ্জ, যেটাকে আমি আসলে ফিল্টার করে রেখে দিলাম, যে অ্যান্টিবডি গুলোকে রেখে দিয়ে চাকনি দ্বারা রেখে দিলাম, প্লাজমাকে ফিল্টার করে তারপরে আমি রিপ্লেস করলাম। অথবা আমার যে অ্যান্টিবডিটা আছে তার এগেনস্টে আমি ইমিউনোগ্লোবুলিন দিলাম, তাহলে ওই অ্যান্টিবডি রিঅ্যাকশন করবে, অ্যান্টিজেন অ্যান্টিবডি হিসেবে রিঅ্যাকশন করে ওই অ্যান্টিবডি। তাহলে ফ্রি অ্যান্টিবডি যদি না থাকে, তাহলে আমার ডিজিজে আমরা সে নতুন করে ইনভলভমেন্ট করতে পারবে না। এটাকে বলতেছে অ্যাক্টিভ ম্যানেজমেন্ট। আর এর সাথে থাকবে আছে আমার এই ম্যানেজমেন্ট কখন করতে হবে। ইউজুয়ালি এই যে প্লাজমা এক্সচেঞ্জ বলে, আমরা কি বলছি, এই ডিজিজটা ব্লাড টু ফেজে 2 সপ্তাহের মধ্যে চলে যায়। 2 সপ্তাহ পরে যদি আপনার এটা আপনার ফালমিনেটিং হয়ে যায়, তখন কিন্তু এইগুলো দিয়ে খুব বেশি একটা লাভ হয় না, কারণ বেসিক্যালি এটা এখনো প্রুভেন বেনিফিট পাওয়া যায়নি যে দিলে এটা আমার ভালো হয়ে যাবে, এরকম না। বলে আছে রিকভারি পিরিয়ডটা, এবং এটা দিলে দিতে হবে আর্লিয়েস্ট পিরিয়ডে দিতে, যাতে আমার ম্যাক্সিমাম ডেফিসিট হওয়ার আগে দিতে হবে। ইউজুয়ালি 2 সপ্তাহের মাঝে এটা দিয়ে দিতে হয়, কারণ ইউজুয়ালি যে আমার ম্যাক্সিমাম ডেফিসিট হয়ে যায় উইদিন 2 সপ্তাহের মধ্যে, 2 থেকে 3 সপ্তাহ, তার মানে তার আগে দিতে হয়। আপনার যখন এস্টাবলিশড উইকনেস হয়ে যায়, আপনার ধরেন তখন দিলে তার লাভ। এই জন্য অ্যান্টিবডি বাইন্ডের আগে, তার আগে দিতে হবে। এটা আমরা তাহলে এই ইউজুয়ালি 2 সপ্তাহ আগে। আর কি থাকে, এর সাথে থাকে সাপোর্টিভ ম্যানেজমেন্ট। সাপোর্টিভ ম্যানেজমেন্টে আপনার যদি বারবার ইনভলভমেন্ট থাকে, আবার এই যে প্যারালাইজড লিম্ব, তাহলে প্যারালাইজড লিম্বকে পজিশনিং করতে এক অবস্থায় থাকলে বেড সোর হইতে পারে, আবার অবস্থায় ভুলে রাখলে যদি আমি ফিজিওথেরাপি বা মুভমেন্ট না করে
তাহলে ডিবিটি প্রোফাইলিক্সিস আমার এই ক্ষেত্রে লাগে, যে দরকার লাগে। আবার এই পেশেন্টের যদি রেসপিরেটরি, আবার এই পেশেন্টটাকে আমাদের ফ্রিকুয়েন্ট ফলো আপ করতে হয়। এই পেশেন্টের মেইনলি আমাদের কনসার্ন থাকে কোন জায়গায়, একটা আছে অটোনমিক ইম্পর্টেন্ট, যে জায়গায় ম্যাক্সিমাম পেশেন্ট মারা যায় আছে রেসপিরেটরি ফেলিওর। তাহলে রেসপিরেটরি বেড সাইডে কিভাবে দেখবে, একটা আছে পেশেন্টের শ্বাসকষ্ট হচ্ছে কিনা, অবভিয়াস দেখতে ডিসনিক মনে হচ্ছে। পেশেন্টের সাথে আমরা একটা কথা বলতে পারি, সেই কথা বলতে একদমই গুনাইতে বললাম কতটুকু গুনতে পারি, তাহলে একটু একটা করতে পারি। আবার আমরা রেসপিরেটরি রেট কাউন্ট করতে পারি, যে রেসপিরেটরি রেট কেমন আছে। বেড সাইডে মানে ভালোই আছে ভাইটাল ক্যাপাসিটি, পিক ফ্লো মিটার দিয়ে আমরা ভাইটাল ক্যাপাসিটি দেখতে পারি, পিক ফ্লো মিটারে দেখতে পারি। তাহলে এইটা হচ্ছে সবচেয়ে বেড সাইড অ্যাপ্রোপ্রিয়েট ম্যানুভার। কারণ এই জায়গা দেখে যদি আমরা দেখি ভাইটাল ক্যাপাসিটি কমে যাচ্ছে, সার্টেন লেভেলে নিচে চলে গেছে, তাহলে সেই পেশেন্টকে আমাদের আইসিইউ ম্যানেজমেন্ট লাগে। তাহলে কোন পেশেন্টের বেড আমাদের ওয়ার্ড থেকে আইসিইউ তে শিফট করব, তাহলে সেটা কি আমাদের ফলো আপের সাথে রিলেটেড থাকে। তাহলে ফলো আপের রিলেটেড আছে রেসপিরেটরি ইনভলভমেন্টের ফলো আপটা থাকে, যেমন ডিসনিক আছে কিনা, কথা বলতে অবভিয়াসলি কমপ্লিট করতে পারতেছে না, কাউন্টিং করতে পারতেছে না। এটা দেখে আসছে আমরা সিদ্ধান্ত নেব যে এই পেশেন্টের আইসিইউ ম্যানেজমেন্ট লাগবে নাকি অল ডে ম্যানেজমেন্ট লাগবে। প্রগনোসিস কেমন, প্রগনোসিস মোর দেন 80% স্পন্টেনিয়াস রিকভারি হয়ে যায় উইদিন 3 থেকে 6 মাসের মধ্যে। 3 থেকে 6 মাসের মধ্যে স্পন্টেনিয়াস রিকভারি হয়ে যায় 80%। 4% পেশেন্টের মর্টালিটি, আর 16% আছে রেসিডুয়াল ডিসএবিলিটি থেকে যায়। রেসিডুয়াল ডিসএবিলিটি তাদেরই থেকে যায় যাদের ওই যে প্রাইমারি প্যারালাইসিস থেকে যায়। তাহলে প্রগনোসিস কি, প্রগনোসিস গুড। 80% স্পন্টেনিয়াস রিকভারি কতদিনের মধ্যে, 3 থেকে 6 মাসের মধ্যে। 4% মর্টালিটি, 16% রেসিডুয়াল ডিসএবিলিটি থেকে যায়। ডিসএবিলিটি কাদের থাকে, যাদের বেসিক প্রাইমারি প্যাথোফিজিওলজিতে এক্সোনোপ্যাথি টাইপ অফ লেশন থাকে, দ্যাট ইজ আছে একজন ড্যামেজ হয়ে গেছে যাদের, তাদের রেসিডুয়াল থেকে যায়। ক্লিয়ার কিনা? আর ব্যাড প্রগনোসিস আপনাদের জন্য দরকার হয় না, এটা একটা ওল্ডার র্যাপিডলি ফালমেটিং হয়ে গেছে, অটোনমিক ইনভলভমেন্ট আছে, ভালভাল ইনভলভমেন্ট আছে, এরকম এন্টি JQ1 অ্যান্টিবডি পজিটিভ, এরকম এইগুলো যদি থাকে এগুলো এটা দরকার নাই। খালি আপনাদের প্রগনোসিসকে ওভারঅল প্রগনোসিস গুড। 80% স্পন্টেনিয়াস রিকভারি উইদিন 3 to 6 months, 4% মর্টালিটি, 16% রেসিডুয়াল ডিসএবিলিটি। থ্যাংক ইউ। আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা, এখন ওভারঅল কোনো প্রশ্ন আছে কিনা? স্যার, অনসেট অফ সিম্পটম থেকে রেসপিরেটরি প্যারালাইসিস পর্যন্ত প্রোগ্রেস করতে কি মানে এটা কি 2 সপ্তাহের মধ্যেই হয়ে যায়? এই জন্য বলে 2 সপ্তাহের মধ্যে। এটা তো এইভাবে নাই, ইউজুয়ালি বলতে ইচ্ছা আছে এটা কি র্যাপিডলি ফালমিনেটিং ডিজিজ, এই প্রোগ্রেশনটা র্যাপিডলি হয়। ইউজুয়ালি 2 সপ্তাহের মধ্যে আসছে, এটা ম্যাক্সিমাম ইনভলভমেন্ট, ম্যাক্সিমাম। তার মানে ইউজুয়ালি র্যাপিডলি যাদের হয় হঠাৎ করে আপনার ইউজুয়ালি 2 সপ্তাহ, 2 থেকে 3 সপ্তাহ, কিন্তু সবাই তো না। কেউ যদি যে খুব তাড়াতাড়ি ফেলিওরে চলে যাচ্ছে, দেখা গেল 2-3 দিনের মধ্যে ফেলিওরে চলে, তার মানে তার প্রগনোসিস খারাপ। বুঝছেন কিনা? যে আমাদের অ্যাভারেজ আছে 2 থেকে 3 সপ্তাহ, 2 সপ্তাহ 14 দিন পর। এখন এই অন অ্যান অ্যাভারেজ মানে 70% নেই, 30% তো তার আগে চলে যাচ্ছে। তাহলে তাদের এইরকম এই জিনিসটা। আর কোনো প্রশ্ন আছে কিনা? নিউরোলজি কি ক্লাস করতে চান, কোনটা চান আপনারা, কোনটা চান? প্যারাপ্লেজিয়া? জি স্যার। হ্যাঁ, প্যারাপ্লেজিয়া নাকি অন্য কিছু, কোনটা? কারণ আপনাদের জন্য মোটামুটি কমন
স্ট্রোক, জিবিএস, প্যারাপ্লেজিয়া, ইউজুয়ালি প্যারাপ্লেজিয়া বা কোয়াড্রিপ্লেজিয়া এইটা থাকে আর কি। আর এরপরে যেগুলো আছে ইউজুয়ালি আপনাদের লাগে না। যদি পেরিফেরাল নিউরোপ্যাথি, আমরা তো মোটর নিউরোপ্যাথি পড়লাম, আমরা প্যারাপ্লেজিয়া পড়াবো। এরপরে ক্লাস আমরা প্যারাপ্লেজিয়া নিয়ে আলোচনা করব। স্যার আমাদের কাছে ফেশিয়াল নার্ভ প্যারালাইসিসটা স্যার, তারপরে বেলস পালসিস এই জিনিসগুলো একটু স্যার বুঝিয়ে দিলে ভালো হয়। আচ্ছা, তাহলে ওই যে আর একটা ক্লাসে আমরা ওই শর্ট জিনিসগুলো বেলস পলসি বা পেরিফেরাল নিউরোপ্যাথি, ওই যে সেন্সরি এইগুলো নিয়ে একটা ক্লাস আলোচনা করব। তাহলে পরের ক্লাস আমরা প্যারাপ্লেজিয়া বা কোয়াড্রিপ্লেজিয়াটা পড়ি, এরপরে এই করি, তাই না? ঠিক আছে। আর এটা আছে যেহেতু এই যে 4 সপ্তাহ আমরা যদি কোনো একটা ডিজিজ আবার এর বলতে পারেন কাজিন আছে সিআইডিবি, এটা এআইডিবি, ওইটাকে বলে সিআইডিবি। তাহলে সেটা হচ্ছে ইউজুয়ালি 8 সপ্তাহ বেশি যদি এইরকম একই টাইপের ডিজিজ থাকে, একই টাইপের ডিজিজ ডিউরেশন যদি 8 সপ্তাহ পরেও প্রোগ্রেস করতে থাকে, দ্যাট ইজ হচ্ছে অলমোস্ট 2 মাসের পরেও যদি প্রোগ্রেশন থাকে, তাকে ইউজুয়ালি সিআইডিবি বলে। বাদ বাকি কিন্তু অলমোস্ট একই রকম। সিআইডিবি কে পার্থক্য এই জন্য পার্থক্য করা লাগে, সিআইডিবি ট্রিটমেন্টের ক্ষেত্রে স্টেরয়েডের রোল আছে। সিআইডিবি মানে যদি আমরা সিআইডিবি লেভেল করি, সিআইডিবির ক্ষেত্রে কি আছে, স্টেরয়েড ভালো, কিন্তু আমাদের জিবিএস এর রোল নাই। ঠিক আছে। তাহলে সিআইডিবি যদি কেউ জিজ্ঞেস করে পারবেন তো, যদি 8 সপ্তাহ পরেও প্রোগ্রেশন করে